প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। জুলাই সনদ বাস্তবায়ন ব্যাপারটি ঝুলে আছে। এই বিষয়ে কোনো সুরাহা এখনো হয়নি। কথাবার্তা চলছে, নানা রকম পদ্ধতি আবিষ্কার করবার বিষয়ে আলাপ চলছে, চেষ্টা চলছে। অর্থাৎ একটি অনিশ্চয়তার মধ্যে আছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি। গণভোট নিয়ে আলাপ হচ্ছে, সেখানেও কোনো সিদ্ধান্ত হয়নি। গণভোট জাতীয় সংসদের দিনে, নির্বাচনের দিনে একই দিনে হবে নাকি আগে হবে, রাজনৈতিক দলগুলোর মতো দ্বৈততা আছে এই বিষয়ে। সুরাহা হচ্ছে না কোন কোন ইস্যু গণভোটে ঢুকবে, কোন কোন ইস্যু ঢুকবে না, এতগুলো পয়েন্ট একসঙ্গে কিভাবে কাভার করা যাবে, এইসব বিষয় নিয়ে কোনো ফয়সালা এখনো হয়নি। তো যখন জুলাই সনদ, গণভোট ইত্যাদি বিষয়ে অনিশ্চয়তা, ঠিক সেই মুহূর্তে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসম্পর্কের চরম অবনতি ঘটেছে। একে অপরের প্রতি তাদের যে আস্থাহীনতা সেটি প্রকট হয়ে উঠেছে। এবং শুধু তাই না, তারা একে অপরের উপর চাপ বাড়াবার পাশাপাশি সরকারের উপরও সীমাহীন চাপ তৈরি করেছে, যেটি অভূতপূর্ব। এবং সরকারের দিশেহারা অবস্থা, সরকার এখন কোন দিকে যাবে। তো এবং আমরা জনগণ হিসেবে আমরাও পড়ে গেছি একটি ধোঁয়াশার মধ্যে। আমরাই বা এ থেকে কি বুঝতে পারবো কি হচ্ছে আসলে। বিশেষভাবে মঙ্গলবার এবং বুধবারের ডেভেলপমেন্ট নিয়ে যদি কথা বলি, মঙ্গলবার দিন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে, দেখা করতে। তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তো তারা তাদের অভাব অভিযোগ জানিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ জামায়াতে ইসলামের দিকে অভিযোগ। এবং শুধু তাই না, সরকারের কিছু উপদেষ্টার দিকে অভিযোগ, যে সরকারের কিছু উপদেষ্টাকে জামায়াতের পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। এই অভিযোগ করেছে বিএনপি সুস্পষ্টভাবে, এবং কারো কারো নাম নিয়েছে তারা। আর অতীতে আমরা দেখেছি এই দলগুলো একে অপরকে আক্রমণ করছে, তাদের একে অপরের বিরুদ্ধে যে অনাস্থা এবং আস্থাহীনতা আছে সেটি প্রকাশ করেছে, উপদেষ্টাদের পক্ষপাত দুষ্টতা নিয়ে কথা বলেছে, বাট কখনো নাম প্রকাশ করেনি আগে। বাট এই মঙ্গল বুধবারে দেখা গেল যে তারা এখন নাম প্রকাশ করছে, কোন কোন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি আছে এবং কোন কোন উপদেষ্টা পক্ষপাত দুষ্ট বলে তারা মনে করছেন, নামও তারা প্রকাশ করেছেন। খুবই ইন্টারেস্টিং বিষয়টি। তো বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল যখন দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, তারা ইঙ্গিত করলেন যে কয়েকজন উপদেষ্টাকে দেখা যাচ্ছে অন্য একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। তো বিশেষ দল বলতে তারা খোলাখুলি এখানে আসলে জামায়াত ইসলামকে ইঙ্গিত করেছে এবং উপদেষ্টাদেরও ইঙ্গিত করা হয়েছে। আর প্রিয় দর্শক, আপনারা জানেন এই সাম্প্রতিককালে একটি কমিটি গঠন করেছে সরকার। তারা এটাকে বলছে ক্যাবিনেট কমিটি, প্রশাসনের রদবদল বা পদায়নের জন্য ক্যাবিনেট কমিটি। আর সেই ক্যাবিনেট কমিটিতে 4 জন সদস্য আছেন এবং 2 জন আছেন ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিব, আর আরেকজন আছেন জনপ্রশাসন সচিব, আর 4 জন আছেন সদস্য। তো এই ক্যাবিনেট কমিটি বিষয়ে বিএনপি আপত্তি করেছে। পুরো কমিটি নিয়ে তাদের সমস্যা, এবং বিশেষভাবে তারা নাম উল্লেখ করেছেন এই 4 সদস্যের যে কমিটি, 4 সদস্যের মধ্যে সুস্পষ্টভাবে নাম উল্লেখ করেছেন ফয়জুল কবির খানের নাম, জ্বালানি উপদেষ্টা। তার নাম উল্লেখ করেছেন যে তিনি জামায়াতের পক্ষে কাজ করছেন বলে তাদের মনে হচ্ছে, তাদের আশঙ্কা। এবং ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদের নাম উল্লেখ করেছেন যে তিনিও একটি দলের পক্ষে কাজ করছেন। এবং স্বরাষ্ট্রের হয়ে কাজ করছেন এই মুহূর্তে খোদা বক্স চৌধুরী, যিনি আগে একজন বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ছিলেন। খোদা বক্স চৌধুরী তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পরই তার অবস্থানটি, নীতিগত কারণে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় ডিসিশন মেকার হিসেবে তার নাম আসে, অর্থাৎ তিনি একজন প্রভাবশালী ব্যক্তি সেখানে। তো তার বিষয়ে আপত্তি করা হয়েছে, খোদা বক্স চৌধুরীর ব্যাপারে আপত্তি করেছে বিএনপি। এবং শুধু তাই না, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তারা 2 জন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের দিকেও ইঙ্গিত করেছেন, এবং তাদের কথা বলা হয়েছে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এনসিপিকে বোঝানো হয়েছে এখানে, জাতীয় নাগরিক পার্টিকে, যদিও তারা সরাসরি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত নন, বাট তারা একই সঙ্গে রাজনীতি করেছেন একসময়। এবং নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, তিনি সেই পদ ছেড়ে ফেব্রুয়ারিতে এনসিপি যখন গঠিত হলো সেটির আহ্বায়ক হলেন। তো তারা এই 2 উপদেষ্টার নাম বলেছেন এবং তারা অভিযুক্ত সব উপদেষ্টাদের অপসারণ চেয়েছেন সোজাসুজি প্রধান উপদেষ্টার কাছে। এইটি বিস্ময়ের। আচ্ছা, তো আর শুধু এটিই না, তারা তত্ত্বাবধায়ক আদলে কাজ করতে বলছেন অধ্যাপক ইউনূসকে। তারা বলছেন যে তিনি এখন তত্ত্বাবধায়কের রোল যদি প্লে করেন তত্ত্বাবধায়ক সরকারের, তাহলে খুব ভালো হয়। আর তারা এই কথার মাধ্যমে যেটি মিন করেছেন সেটি হলো
যে তত্ত্বাবধায়ক সরকার রুটিন কাজ করে শুধু, এবং তারা একটা নির্বাচনের দিকে এগিয়ে যায়। সাধারণত 3 মাস সময়ের হয়ে থাকে আগে যেগুলো হয়েছে, এবং তাদের কাজ হয়ে যায় নির্বাচন করা। আর কোনো বিষয়ে তারা ডিসিশন মেকিংয়ে তারা কোনো হস্তক্ষেপ করে না বা কিছুই করে না। অর্থাৎ বলতে গেলে প্রকারান্তরে তারা চাইছেন অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারটি এই মুহূর্তেই হার্ট ব্রেক মেরে ইনঅ্যাক্টিভ হয়ে যাক। তারা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বড় কোনো অধ্যাদেশ জারি করা, এইসব বিষয়ে তারা যাতে কোনো কাজ না করেন, এরকমটি চাচ্ছেন প্রকারান্তরে। সেদিকেই কিন্তু ইঙ্গিত করেছেন তারা। আর তাদের মনোভাব, তাদের মতবাদ আমরা বুঝতে পারি তাদের কথাবার্তার মাধ্যমে। তারা এখনও সুযোগ পেলে সংস্কারের বিপক্ষে কথা বলেন। তারা আসলে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন বরাবরই, বা মুড সুইং যেটিকে বলে। এই ভালো তো 1 মিনিট পর আবার খারাপ, এই হাস্যোজ্জ্বল চেহারা একটু পরে আবার কাঁদো কাঁদো ভাব। তো বাইপোলার ডিসঅর্ডার বলা হয় এটিকে মনোবিজ্ঞানের ভাষায়, কিংবা মুড সুইং। তো বিএনপি বরাবরই সংস্কার ইস্যুতে, অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে, অধ্যাপক ইউনূস ইস্যুতে বরাবরই মুড সুইং কিংবা বাইপোলার ডিসঅর্ডারে ভুগেছে, বরাবরই। এটি আমরা জানি, আমরা দেখেছি। তো এখনও তারা একই কথা বলছে। এই মুহূর্তে তারা হার্ট ব্রেক মেরে অন্তর্বর্তীকালীন সরকারটিকে ইনঅ্যাক্টিভ একটি সরকার হয়ে যেতে বলছে। কারণ আমাদের আশঙ্কা হয়, কারণ এই সরকার এখন আরপিও সংশোধন করছে, আরপিও সংশোধনের মাধ্যমে অনেক নতুন নতুন অধ্যাদেশ আসছে। আর সে অধ্যাদেশগুলো ভবিষ্যতের জন্য ভালো, আমাদের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, দীর্ঘমেয়াদী রাষ্ট্রের জন্য ভালো, জনগণের জন্য ভালো। বাট বিএনপির জন্য ভালো না। তারা সরকার চালাতে গেলে বাধায় পড়বেন পদে পদে, তাদের হাত পা বাধা হয়ে যাবে অনেক জায়গায়, জবাবদিহিতা বেড়ে যাবে তাদের, এইসব কারণে তাদের ভয় আছে। আর তাই তারা চাইছেন হার্ট ব্রেক মেরে অধ্যাপক ইউনূসের সরকারকে এখানেই থামিয়ে দিতে, কোনো ডিসিশন যাতে না আসে রাষ্ট্রের পক্ষে, পজিটিভ ডিসিশন, এটি তারা চাচ্ছেন। সুস্পষ্ট বিষয়টি, একদম ক্লিয়ার। যাই হোক, এই ছিল বিএনপির অভিযোগ কিছু উপদেষ্টার বিরুদ্ধে এবং ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধেও, এবং সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রোল প্লে করতে বলছে তারা। মঙ্গলবার দিন এই আলোচনা তারা করেছে। আর তারপর দিন আবার জামায়াত ইসলাম এবং এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করে বসে, এবং সেখানে জামায়াতের নেতৃত্ব দেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির, আর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারও তার সঙ্গে ছিলেন, একটি প্রতিনিধি দল। তারা দেখা করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে, এবং তারাও তাদের অভিযোগ তুলে ধরেন, এবং তারাও ঠিক একইভাবে সিমিলারলি তারা অভিযোগ আনেন বিএনপির বিরুদ্ধে। এবং তারা উপদেষ্টাদের নাম সরাসরি নেননি, তারা উপদেষ্টাদের নাম উল্লেখ করেননি। তারা বলেছেন প্রয়োজনে উল্লেখ করবেন। সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে দরকার হলে নাম উল্লেখ করব, বাট আমাদের কিছু কিছু আশঙ্কা আছে, কিছু উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করছে। তো এই অভিযোগ তারা এনেছেন, এবং তত্ত্বাবধায়ক বিষয়ে তারা কিছুই বলেননি। একই দিনে বুধবার দিন, এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে বুধবার দিনই কিন্তু এনসিপির সঙ্গেও মিটিং হয় প্রধান উপদেষ্টার। তো এনসিপিও তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা বলেনি, বা তারা সরকারকে তত্ত্বাবধায়ক রোল প্লে করতে বলছে না। জামায়াত ইসলামও বলেনি, এনসিপি বলেনি, এটি বিএনপির দাবি। কারণ বিএনপি যেহেতু ওভারলি কনফিডেন্ট তারা সরকার গঠন করছে, তাই সরকার গঠন করলে তাদের অবারিত ক্ষমতা দরকার। তাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে, কোনো আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধি কিছুই দ্বারা যাতে তারা নিয়ন্ত্রিত না হন, সেই জন্য তারা তাদের সেই আশঙ্কা থেকে তারা অধ্যাপক ইউনূসের সরকারকে তত্ত্বাবধায়ক রোলে দেখতে চাচ্ছেন এই মুহূর্তে। বাট জামায়াত এবং এনসিপির এইসব কোনো ঝামেলা নেই, তারা এটি বলেনি। তারা সরকারকে নিরপেক্ষ দেখতে চাইছে, মূল কথা। আচ্ছা, তো এই ছিল জামায়াতের বিষয়। তারা নাম প্রকাশ করেননি, বাট মিডিয়া জামায়াতের অন্য সূত্র থেকে জানতে পেরেছে যে তারা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের দিকে ইঙ্গিত করেছেন জামায়াতের নেতৃবৃন্দ, যে সালেউদ্দিন আহমেদকে কিছুটা পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে বিএনপির পক্ষে, তার পক্ষপাত বিএনপির জন্য। সো এটি ডেফিনেটলি জামাতের জন্য আপত্তিকর, তারা আপত্তি জানিয়েছে। আর এনসিপি ডিরেক্টলি কারো নাম বলেনি, কোনো উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেনি। বুধবার দিন তারা দেখা করেছেন নেতৃবৃন্দ, তো তারা কিন্তু বলেননি কিছু। নাহিদ ইসলাম ছিলেন সেখানে নেতৃবৃন্দের মধ্যে, নেতৃত্ব দিচ্ছিলেন টিমকে। তো তারা কারো নাম বলেননি, কে পক্ষপাত করছে বা কী করছে এসব কিছু বলেননি। বাট তারা বিএনপি এবং জামায়াত ইসলাম দুই দলের জন্য পক্ষপাতমূলক আচরণ করছেন, দুই দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ শো করছেন, এমন কিছু উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু কারো নাম বলেননি। তারা বলেছেন যে যে ভাগ বাটোয়ারা শুরু হয়েছে, অর্থাৎ প্রশাসনে বদলি, পদায়ন, এইসব বিষয়ে বড় দুটো দল ভাগ বাটোয়ারা করছে, ভাগ বাটোয়ারা করে নিয়েছে, আর এই ভাগ বাটোয়ারায় সাহায্য করছেন কিছু উপদেষ্টা। তো এইভাবে তারা অভিযোগটি করেছেন এনসিপির পক্ষ থেকে। আর যেটি বলছিলাম তত্ত্বাবধায়ক নিয়ে তারা তো কোনো কথা বলেননি, বাট তারা জানতে চেয়েছেন যে কি হচ্ছে আসলে, এই সরকারের আদলটি কি বদলে যাবে বা কোনো কিছু যোগ বিয়োগ হবে উপদেষ্টা পরিষদের সংখ্যায়। তো সেই বিষয়ে তারা জানতে চেয়েছেন। এই ছিল মোটামুটি তাদের বিষয়টি। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই, তার নেতৃত্বেই
আসছে, নির্বাচনটি সম্পন্ন হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পরবর্তী সরকারের জন্য হয়তোবা প্রযোজ্য হবে। তো এই ছিল মোটা দাগে এই দলগুলোর পক্ষপাত দুষ্ট উপদেষ্টাদের নাম এবং তালিকা যদ্দূর জানা গেছে। তো এখানে আসলে মূল কথা হলো বিষয়টি খুবই দুঃখজনক এবং কিছুটা উদ্বেগের, কারণ এই তিনটি দলই প্রভাবশালী বর্তমান প্রেক্ষিতে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, এবং তিনটি দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছে ক্রমাগত, এবং তাতে করে আস্থাহীনতা একে অপরের প্রতি আরও বেড়ে যাচ্ছে। এবং শুধু তাই না, সরকারকেও জড়িয়ে ফেলছে। প্রতিটি দলে যদি ইঙ্গিত করে সরকারকে বলে যে এই উপদেষ্টা ওর পক্ষে, ও এর পক্ষে, তাহলে সরকার কি করবে? অধ্যাপক ইউনূস এখন কি করবার আছে? ত্রাহি অবস্থা, একটি মানে বাজে অবস্থা। তো এইটি আসলে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, এই দলগুলোর প্রতি, তারা যাতে আরও দায়িত্বশীল আচরণ করেন। নির্বাচনের এখন অনেক বাকি আছে, তফসিল ঘোষিত হয়নি। সো এত আগে কে কার পক্ষ নিল, কে কার পক্ষে যাচ্ছে, কে কি করছে, এটি বালখিল্য মনে হচ্ছে আমার কাছে, যা শিশুত আচরণ করছে দলগুলো, এবং এইটি করা মোটেই শোভনীয় না। আর এই কাজগুলো করবার মাধ্যমে তারা সরকারকে দুর্বল করছে। আর এই দুর্বল সরকার ভালো নির্বাচন করতে পারবে না। এই সরকারকে শক্তিশালী করতে হবে, এই সরকারকে স্ট্রেংথেন করতে হবে, এনকারেজ করতে হবে, কোঅপারেট করতে হবে, তবেই তারা ভালো কাজ করতে পারবে, ভালো নির্বাচন উপহার দিতে পারবে। আর না হলে এইভাবে এই খেলা খেললে কোনো লাভ হবে না। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গবেষকরা বলছেন, যেমন গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন যে তারা একে অপরের উপর চাপ সৃষ্টি করে শক্তির প্রমাণ দিচ্ছে, শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে, এবং সরকারের উপর চাপ সৃষ্টি করছে সেই জন্য। কিন্তু এটি আসলে ভালো কিছু বয়ে আনবে না। এরকম বালখিল্য আচরণ তাদের বন্ধ করতে হবে। এগুলো কোনো কথা না। সুনির্দিষ্ট কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে আনা যায়নি যে এই জায়গায় তিনি পক্ষপাত করেছেন, এই জায়গায় এই কাজটি করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ করে নিশ্চয়ই আনা যাবে, আলোচনা করা যাবে, দাবি করা যাবে, আপত্তি করা যাবে, কিন্তু এরকম পাইকারি অভিযোগের কোনো মানে নেই। আর প্রত্যেকটি দলে যদি সরকারের বিরুদ্ধে পাইকারি অভিযোগ করতে থাকে, উপদেষ্টাদের বিরুদ্ধে, তাহলে এর কোনো মানে হয় না। আর ভিডিও শেষ করবার আগে আরেকটি কথা বলে রাখতে চাইছি, বিএনপির পক্ষে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া বা তাদের অপসারণ চাওয়া খুব লজ্জার। গতকালই বোধহয় আমি আমার একটা ভিডিওতে বা তার আগের দিন উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিলাম, যে আসিফ মাহমুদ যেহেতু কাজ বেশি করছেন, তার পদত্যাগ করা দরকার। সম্প্রতি তিনি তৌহিদ হোসেনের পররাষ্ট্র উপদেষ্টা, যেই কাজ তার করবার কথা, যে বিবৃতি তার কাছ থেকে আসবার কথা তার মন্ত্রণালয় থেকে, আসিফ মাহমুদ তার ফেসবুকে দিয়েছিলেন ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল ইত্যাদি ইত্যাদি। পরে তৌহিদ হোসেন আবার সেটি খারিজ করে দিয়েছেন যে না, এরকম কোনো বিষয় না। তো সেজন্যই বলছিলাম, কিছুটা রাগ করে, যদিও আমি ছাত্র উপদেষ্টাদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সব জুলাই যোদ্ধাদের খুব ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি, বাট আমি রাগ করে বলেছিলাম যে আসিফ মাহমুদের পদত্যাগ করা উচিত। আমরা চাইতে পারি তার পদত্যাগ, কারো পদত্যাগ জনগণ হিসাবে, কিন্তু বিএনপি ছিল একটি মরা লাশ, জিন্দা লাশ ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধারা, এনসিপির নেতৃস্থানীয়রা ফু দিয়ে বিএনপির রুহুটি আবার ফিরিয়ে এনেছে। তো সেই জিন্দা লাশ, যে তাদেরকে বা যারা তাদেরকে জীবন দিয়েছে, শ্বাস নিতে দিয়েছে, আবার তাদের পদত্যাগ তারা চাইতে পারে না, তাদের অপসারণ তারা চাইতে পারে না। এইটি মুনাফিকি, বেইমানি, এবং এরকম বেইমানি করলে জাতি ক্ষমা করবে না বিএনপিকে। খুব খারাপ চাওয়া হয়েছে এটি। অন্য উপদেষ্টাদের কথা বাদ দিলাম, কিন্তু মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের অপসারণ চাওয়া খুব লজ্জার হয়েছে। এই কথা ভীষণ লজ্জার, মানে আমি নিজেই লজ্জা রাখবার জায়গা পাই না। বিএনপির পক্ষে আমি এতটাই লজ্জাবতী বোধ করছি, বিএনপি কি করবে আমি জানি না। লজ্জা থাকলে অবশ্যই বোধ করবার কথা, না থাকলে তো কিছু করার নেই। যদি লজ্জায় ফরমালিন দেয়া থাকে তাহলে কোনো সমস্যাই হবে না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো এপিসোডে।